কি বাবু ভালো তো? ক্লাস 10 সায়েন্সের চ্যাপ্টার 2 অম্ল ক্ষার এবং লবণের আজকে ভিডিও নম্বর 5। আজকে আমরা পড়মু অম্ল বা ক্ষারের দ্রবণের গাঢ়তার বিষয়, গাঢ়তা কো বা তীব্রতা কো এটার বিষয়। তারপরে পড়মু পিএইচ স্কেল কি বা পিএইচ কি এগুলা পড়মু। আর শেষে পড়মু পিএইচ স্কেলের বা পিএইচ এর দৈনন্দিন জীবনে গুরুত্ব কিতা। আর শেষে তো প্রশ্নাবলী করাইলিম। তো এই করে আজকের ভিডিও শেষ হয়ে যাব। শুরু করার আগে কই দেই, আগের ভিডিওতে মানে অ্যাসিড বেজ এন্ড সল্টস 04 আমি তোমারে অম্ল আর ক্ষারকের দ্রবণের যেটা এটা সাধারণ ধর্ম বা অম্ল আর ক্ষারকের সাধারণ ধর্ম কিতা, বিভিন্ন ধরনের অম্ল এগুলা সবটি সাধারণ ধর্ম কিতা, মানে কোন জিনিসটা তার অম্ল বানায়, আর বিভিন্ন ধরনের ক্ষারকের সাধারণ ধর্ম মানে কোন জিনিসটা তারা ক্ষারক বানায় এটার বিষয়ে বুঝেছি। তো যারা ওইটা দেখছো না ভালোটিকে ওইটা দেখিও, আজকের চ্যাপ্টারটা ভালোটিকে বুঝলি ভাই। আর না বুঝলে কোনো অসুবিধা নাই, আমরা পড়ছিলাম দেখাই দিই যে অম্ল জলের মধ্যে H+ আয়ন দেয়, আর এই H+ আয়ন অম্লের আম্লিক ধর্মের জন্য দায়ী বিভিন্ন দ্রবণে। আর ক্ষার দেয় লাগিয়া OH- আয়ন, তারা দুটা এই জিনিস দেয়। এটা পড়ছিলাম জলের দ্রবণের মধ্যে তারা গিয়া ভাঙ্গিয়া এইগুলা দেয়, অম্লে দেয় H+ আয়ন আর ক্ষারে দেয় OH- আয়ন। ঠিক আছে, তো মনে পড়ছে? যারা যারা দেখছো না দেখি লিবে একবার। তো চলো আজকে শুরু করি ভিডিওটা। দেখিলেই সবে খাতা কলম লো রে, খাতা আর কলম লো আর এটার মধ্যে লেখো। দেখো বৃষ্টি ফালাই দিছে। আচ্ছা, এটা লিখছে অম্ল বা ও ক্ষারকের দ্রবণের তীব্রতা। অম্ল আর ক্ষারক একটা দ্রবণের মধ্যে মিলাইলে এটা কত তীব্র, তীব্র মানে কি কত গাঢ়তা এটা আছে। মানে তোমার সহজ ভাষায় যদি কই, এটার মধ্যে যদি আমি একটা এই যে জায়গায় এটার মধ্যে যদি আমি দ্রবণ লই একটা, হ্যাঁ এটার মধ্যে আরো আছে মানলো, এটার মধ্যে যদি মনে করলে আমি অম্ল মিলাইলাম, অম্ল মিলানোর পরে কি ওই জায়গায় প্রথমে জল আসলো মনে করো, তো এটার মধ্যে অম্ল মিলাইলাম আমি, অম্ল মিলাইলে একটু চুকা চুকা হইব, অম্ল করছিলাম না, অম্লের স্বাদ টক আর ক্ষারের স্বাদ তেতো বা তিতা যেটা কিছু। অম্ল এটার মধ্যে মিলাইমো যত বেশি এটা অত বেশি গাঢ় হইব, মানে এই ভাষায় করবো আমরা তীব্র বাড়বো, এটা তার তীব্রতা বাড়িয়ে যাব এটা যত বেশি অম্ল দিব। ঠিক আছে, তো যত বেশি অম্ল দিব এটা গাঢ় হইতে থাকবো আর গাঢ় হইতে থাকবো, এটা আরো বেশি আম্লিক হয়ে যাব। তারপরে আমরা বলছিলাম লঘুকরণের কথা, মানে কি তা আসলো, মনে করিলে একটা আম্লিক দ্রবণ আছে, এটার মধ্যে আমরা যদি জল ঢালি, জল ঢালতে ঢালতে কি হইব, অম্ল তো প্রথমে বেশি আছে আর জল ঢাললে কি হইব, এটা পাতলা হইতে থাকবো, বেশি টক টক ভাবটা যে বগিয়া এটাই মানে করবো আমরা, তখন তীব্রতা কমে যাব। আর যদি অম্ল আরো বেশি দিই মানে তীব্রতা বাড়ি যাব। যদি আমরা ঢালি তো তীব্রতা বাড়বো, মানে অম্ল যদি ঢালি অম্লের তীব্রতা বাড়ি যাব। আর যদি এটার মধ্যে জল ঢালি, জল ঢালা মানে কি তার লঘুকরণ করা, তো তীব্রতা কমে যাব। বুঝা গেছে? জল ঢালাই মানে জলটা ঢালাই মানে লঘুকরণ করা, পড়াইছিলাম তো লঘুকরণের কথা। তো এটার মধ্যে এইসব হইব। আমরা কেমনে বুঝবো দেখিয়া বা যে কোনো রকমে যে এটার মধ্যে অম্ল বেশি আছে না কম আছে, বা এটা কতটুক টক বা কতটুক তিতা বা একদম টক নাই, কেটা করবো? ভাবো, ভিডিওটা পজ করে একবার ভাবো কেটা করা যায় এর লিখে। ঠিক আছে, পজ করে লিছো, এখন কই আমি কেটা ভাবছো, হয়তো বার কেউ মাথায় আইতে পারে যে এই জায়গায় আমরা লিয়া একটু জিব্বা লিয়া দেখুন এটা টক আছে কিনা, ঠিক না? এরকম এরকম করিয়া করিও না। কেটা হইবা আমি কই, একটা অ্যাসিড আছে HNO3,
কিতা অ্যাসিডটার নাম সবাই জানি HNO3 নাইট্রিক অ্যাসিড। যদি এই জায়গায় গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকে, দেখতে জলের মতোই পরিষ্কার, গাঢ় নাইট্রিক অ্যাসিড যদি তোমার জিব্বার দাও, জিব্বার মধ্যে যদি অল্প দাও, এক ফোঁটা যদি দাও, এই জায়গায় দিবাই, ওই জায়গায় খুলিয়া বার হয়ে যাব, মানে একটা বড় একটা কানা হয়ে যাব এদিকে, বা ছিদ্র হয়ে যাবে, যেটা বলতে। ঠিক আছে, তো HNO3 দিলে তখন এটার মধ্যে জিব্বা দিয়ে টেস্ট করা যেত না। এর লিগেই সায়েন্টিস্টরা কিতা বের করছে, এর লিগে সায়েন্টিস্টরা বের করছে সার্বজনীন সূচক। লেখাইলেই সার্বজনীন সূচক কি, এটা বোঝা গেছে তো? যত জল দিমু অত লঘু হয়ে যাব, টক ভাবটা কমে যাব, অম্ল পাতলা হয়ে যাব, বা যত অম্ল দিমু অত গাঢ় বেশি হয়ে যাব, বা যত খার দিমু অত খারতা বাড়বো, এটা যত জল দিমু খার লঘু হয়ে যাব। এখন কই সার্বজনীন সূচক কিনা, নোট করো নোট করো। তারা বাইর করছে একটা সার্বজনীন সূচক, যেটা বিভিন্ন সূচকের, অনেক রকম সূচক আছে, যেমন আছে না লিটমাস পেপার আসলো আমরা, এটা বুঝাইতো যেটা কতটুকু এটা অম্ল আছে না এটার মধ্যে ক্ষার আছে, তো একটা তারা লিখছে সার্বজনীন সূচক। তো বিভিন্ন সূচককে মিলাইয়া লইয়া একটা তারা সূচক বানাইছে, যেটায় দ্রবণে যদি ডুবাই, তো অম্লের ক্ষারতার উপরে ডিপেন্ড করিয়া, বা অম্লের ক্ষারতা কি দেখো, অম্লের আম্লিক কতটুকু আম্লিক এটার উপরে ডিপেন্ড করিয়া, বা খারটা কতটুকু ক্ষারকীয় বা ক্ষারতা কতটুকু এটার উপরে ডিপেন্ড করিয়া কালার বদলায়। যদি অম্লের পাতলা যদি অম্ল হয় তো একরকম কালার দিব, আরো যদি পাতলা হয় তার একরকম কালার দিব, যদি অম্ল বেশি গাঢ় হয় তাই অন্য রকমের কালার দিব। তারা জানা আসলো কোন ধরনের সময় কোন সময় কালার দেয়, তেমন করে একটা সার্বজনীন সূচক বাইর করছে তারা সায়েন্টিস্টরা। বুঝা গেছে তো? এইটার কয় সার্বজনীন সূচক। যদি পরীক্ষাতে আইছে সার্বজনীন সূচক কি, তাহলে লিখলে সার্বজনীন সূচক হলো বিভিন্ন সূচকের একটি মিশ্রণ। লিখলে এই জায়গায় যাহা যাহা দ্রবণের গাঢ়তার উপর নির্ভর করে রং বদলায়। যাহা দ্রবণের গাঢ়তার উপর নির্ভর করে রং বদলায়, কতটুক গাঢ় কতটুক পাতলা এটার উপর নির্ভর করিয়া রং বদলাইলে এটা। বুঝা গেছে তো সার্বজনীন সূচকের কথা? এখন এরপরে কই একটা স্কেল আবিষ্কার হয়েছে, এটারে কয় পিএইচ স্কেল। তাহলে কি হয়ে যাবে পিএইচ, এরকম ঠিক করে লিখি না, এই বুঝে যাব। পি ছোট হাতের, এইচ বড় হাতের। পিএইচ এর মানে কিটা? তো এই জায়গায় পিএইচ কিচ্ছু না, কই কিটা জিনিস। এইচ যে এইচ হলো গিয়া অম্লের গাঢ়তা, মানে হাইড্রোজেন আয়ন আছে না, হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন, ওইটার গাঢ়তা, এটার কথা বলি যে এইচ প্লাস আয়ন, কইছিলাম যে এইচ প্লাস আয়ন, ওইটারে বুঝায় এইচ প্লাস আয়ন। মানে সাধারণ কথা এটা অম্লের উপর ইয়ে করে, কমিউনেট করে কিতা হয়। পি কথা যে পি লগে এই জায়গায় ইয়ে করে পটেন্স, বা বাংলায় যেটার কয় ক্ষমতা। এটা একটা জার্মান ভাষা, এটার কয়, আমি আর জার্মান লিখি না, এটা পরীক্ষা দায়িত্ব না, চিন্তা করিও না। পির মানে লগিয়া পটেন্স, মানে ক্ষমতা। ক্ষমতা কি বুঝায়, মানে এটার ক্ষমতা কতটুক, এই যে দ্রবণ একটা থাকবো না, এটার মধ্যে অম্ল এই অম্লের ক্ষমতা কতটুক, মানে পটেন্স, এটা জার্মান ভাষায় এটারে পটেন্স কয় ক্ষমতারে। এটার পটেন্স কতটুক বা ক্ষমতা কতটুক, এই যে পি এটার থেকে আইছে। আর এইচ কিটা, এইচ হলো গিয়া এইচ প্লাস আয়নের। ঠিক আছে তো?
এইচ প্লাস আয়নের ক্ষমতা কতটুকু। এইচ প্লাস আয়ন যদি বেশি হয় তো বেশি আম্লিক, আর যদি বেজান কম হয় তো আম্লিক না, মানে কি কমতে 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 ক্ষারকে যাবে গিয়া। এরকমই করিয়া পিএইচ স্কেল এসে এরপরে নেক্সট একটা টপিক দাও, পিএইচ স্কেল। তো পিএইচ স্কেলে এমন ভাবে বানানো হয়েছে যেটা অম্ল আর ক্ষারকের কইয়া দিলে, যেটার মধ্যে অম্ল আছে না ক্ষারক আছে, আর অম্ল কতটুক মানে অম্লের গাঢ়তা কতটুক বা ক্ষারকের গাঢ়তা কতটুক এটা কইয়া দিলে। এমন ভাবে বানানো হয়েছে, আমি দেখাইতে পারি। একটু তেরা বেড়া হইতে পারে, কিন্তু কিছু করার নাই, আমার স্কেল আমার কাছে নাই বলো, এরকম করে লিখলি। এরকম করে আঁকা হয়েছে। তো এই জায়গায় এটাকে এরকম করে নেওয়া হয়েছে। আর ঠিক মিডল না, ঠিক মিডলে তো দেখো এই জায়গায় ল হয়েছে 0 বা এই জায়গায় 0 দিলে, এই জায়গাটায় ল হয়েছে 0, এই জায়গাটায় ল হয়েছে 7, কই আর আমি কিতা জানি, আর এই জায়গায় ল হয়েছে 14। ঠিক আছে তো 0 7 14। এখন কই কিতা 0 7 14 এর মধ্যে আমরা যদি এদিকে আই, এদিকে যত আইব 7 এর এদিকে যদি দেখা, এটার মধ্যে এই জায়গা আরো এই যে এই জায়গায় কিতা আছে 1 2 3 4 5 6, এই যে 1 1 আছে 2 3 4 5 6, এগুলো আমি আর লিখি না। 7 এর এই জায়গায় মিডলটা ধরা হয়েছে, এই জায়গায় 0 1 2 3 4 আছে, এই জায়গায় 7 4 8 9 10 11 12 13 14 16 এরকম করে আছে, 14 16 কিতা 15 14 এগুলো আছে। আমরা যদি এদিকে আইমু তত এই যে এদিকে যত আইমু তত আপনার আম্লিক ধর্মটা বাড়ি যাবে এদিকে আইলে। আর এদিকে যদি যাই আমরা ক্ষারকীয় ধর্ম, হয়েছে মানে এদিকে এইচ প্লাস আর এদিকে OH মাইনাস। দেখিলাম এই দেখো এদিকে আছে তো এই জায়গায় বেজানো দেবো এইচ প্লাস আয়ন, এইচ প্লাস আয়ন যে আম্লিক ধর্ম এই জায়গায় বেজান, আস্তে আস্তে ওদিকে যাবো কমিয়া যাব। ওদিকে দেখো OH এর মানে ক্ষারকীয় ধর্মের যেটা কম একদম, ওদিকে যে আর দেখো আঙ্গুল দেখো এই জায়গায় আস্তে 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 বাড়িয়ে যায় ওদিকে। ওইদিকে আমরা যত যাইমু, যেমন ধরিলাম আমরা এটারে স্কেল আছে তো, এটা এখন আবার পেন্সিল স্কেল না, পেন্সিল স্কেল কিতা কই কাঠের স্কেল না, আমরা সেন্টিমিটার স্কেল না, যেমন আছে না সেন্টিমিটার স্কেল কিতা, এটা তো মিটার দূরত্ব মাপবার স্কেল। এরকম করে থার্মোমিটার স্কেল আছে যেটা তাপমাত্রা মাপে, আর এটাই তোমার গাঢ়তা মাপে, এটারে কয় পিএইচ স্কেল। এই যে পিএইচ স্কেল, এটা কোনো দ্রবণের গাঢ়তা মাপে, এটার গাঢ়তা কতটুকু, পিএইচ না ওইচ, হাইড্রোজেন আম্লিক না ক্ষারকীয়, আর ক্ষারকীয় হইলেও কতটুকু ক্ষারকীয়। তো সাতের এখন কই দিই একটা জিনিস, সাতের এদিকে হইলে ক্ষারকীয়, আর সাতের এদিকে হইলে মানে 1 0 1 2 3 4 5 6 এগুলা হইলে আম্লিক থাকবো, আর সাতের এদিকে মানে 8 9 10 11 12 13 14 এগুলা হইলে ক্ষারকীয় থাকবো। লিখে দিছি ক্ষারকীয় ধর্ম বাড়ে আম্লিক ধর্ম বাড়ে। ঠিক আছে তো 1.1 1.2 5.5 5.2 এগুলা যে কোনো কিছু হইতে পারে। আর 7 হইলে আম্লিকও না ক্ষারকীয় না, তখন প্রসম এটা। যেমন বিশুদ্ধ জল,
বিশুদ্ধ জল কমা রক্ত এগুলা জিনিস পুরা 7 এগুলার পিএইচ হলে গিয়া 7 দেখায়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড না কিতা অ্যাসিডের 1.2 না কত আসলো, আর NaOH এর 14 না কত আসলো জানি, দেখলি তোমার বইয়ে আছে পিএইচ এর মধ্যে। আমি ওগুলা লেখাই না, পারলে মুখস্থ করে লেখাই দিতে পারতাম, দরকার নেই আমার তো লেখাই, পরীক্ষাতে জিগাইতো না যে কোনটার পিএইচ কত। তবুও লাগে, যেমন আমরা দাঁতের লাগিয়ে আমার শরীরের পিএইচ যে 7.7 থেকে 7.4 বা 7.8 এরকম থাকে আর কি, কত একটা লেখাই একটু করে। তারপরে আমরা দাঁতের নামেলে 5.5 এর নিচে যদি হয়ে যায় মানে কি 5.5 এদিকে, যদি আমরা মুখের আমলিকের মানে আমলিক যদি বেশি হয়ে যায় মানে 5.5 থেকে এদিকে যদি হয়ে যায়, তখন আমরা দাঁতে ক্ষয় হওয়া শুরু করে, পরে মৃত্যু হয়। এটা তো বোঝা গেছে তো। এখন তোমার একটা কোয়েশ্চেন করে দিতে হয়, লাগাই দিয়ে এদিকে এদিকে একটা কোয়েশ্চেন লাগাই না, যা যা নোট করার করলো। যেমন এর পিএইচ দিছে 2.5, বি এর পিএইচ দিছে 0, আচ্ছা 0.1 ধরলি, সি এর পিএইচ দিছে 9.8, আর ডি এর পিএইচ দিছে হইল গিয়া 7। এখন আমাদের তুমি ভিডিও পজ করো, পজ করিয়া ভাবো যে কোনটা, ভাবো না, নিজে নিজে উত্তর করার চেষ্টা করো যে এ আমলিক না এ ক্ষারকীয়, বি আমলিক না বি ক্ষারকীয়, সি আমলিক না সি ক্ষারকীয়, আর ডি আমলিক না ডি ক্ষারকীয়। বুঝলো তুমি? ভিডিওটা পজ করো, বলাটিকে ভাবো, ঠিক আছে তো? আচ্ছা আমি করি, দেখো এর কারতা কত কইছে পিএইচ 2.5, 2.5 মানে কিতা দেখো, সাথের এদিকে এটা লাগবো না, মানে 0 এদিকে 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 কোনো এই জায়গায়, এই যে এইরকম কোনো জায়গা হইব, এদিকে আইলে কিতা সাথের এদিকে আমলিক, আমলিক ধর্ম বাড়ে এদিকে গেলে, তো এই কিতা আমলিক হইলেই আমলিক হইল গিয়া এই, আর এই জায়গায় ক্ষারকীয় লিখলে, এই হইল গিয়া আমরা আমলিক। এখন বি দেখিলেই বি হইল গিয়া 0.1, 0.1 মানে 7, 0.1 মানে 0 থেকে অল্প বড়, আর 7 এর দিকে হইব মানে কি এই ছোট মোটো কোনো একটা জায়গা হইবে, এইরকম জায়গায়, এইটাও 7 এর দিকে, তো বিও আমলিক, দিয়ে গেলে আমলিক ধর্ম বাড়ে না, তো বিটাও আমলিক। এখন সিতে যাই, সি কইছে 9.8 মানে কোন দিকে হইব, 7 এর দিকে হইব, এই 7 পরে 8, এদিকে 9 হইব একটা, এদিকে গেলে কি হয় ক্ষারকীয় ধর্ম বাড়ে, মানে এটা ক্ষারকীয়, ক্ষারকীয় হইল সি। এখন ডি কিতা, ডি তো 7 দিছে, মধ্যে জায়গায় আমি কিতা কইছিলাম এটা ক্ষারকীয় না আমলিকও না, তো ডি প্রশম, ক্ষারকীয় না আমলিকও না, এটা কি এমনি জানবো আমরা পরে দিকে, এটা ক্ষারকীয় না আমলিকও না, এটা কিছু করার নাই, কোনোটাই না। ডি ডিরে কয় প্রশম, ওই যে অম্ল আর ক্ষারের বিক্রিয়া প্রশম হবে না, তো ডিরে প্রশম কয়, বুঝে গেছে? মুসাইলি পিএইচ এই জায়গায় শেষ, কইতে গেলে পিএইচ এর পুরো টপিক শেষ, পিএইচ পিএইচ এটা পুরো টপিক শেষ। তারপরে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব এটার বিষয়ে পড়াইনি, এটাও অত বেশি ইম্পর্টেন্ট নাই, আয় অল্প বেশি, ঠিক আছে মুসাইলি? চলো তুমি নোট করা থাকলে নোট করলে, এটা তো বুঝছো তো সবাই, না বুঝলে ভিডিও আবার ব্যাক করিয়া দেখো আবার। শেষ? তখন লিখি আমরা দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব শেষ, পিএইচ এর টপিক আগেই শেষ, বুঝা ওই জায়গায় শেষ। অন খালি দৈনন্দিন জীবনে কিতা এটার গুরুত্ব আছে এগুলা লিখলে টপিক লাও, দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব।
এই জায়গায় বেশি কিছু না, খালি কইছে আমরা আমাদের দেহ জীবন ধারণ ক্ষম হইবার লিগে 7 থেকে 7.8 পিএইচ থাকা উচিত, এরকম থাকে আমাদের দেহে, থেকে জীবন ধারণ ক্ষম হয় আমাদের দেহ। তারপর কইছে অম্লবৃষ্টিতে যে অম্ল যেটা পিএইচ থাকে এটা 5.6 এর মতো থাকে, বা এটার থেকে একটু বেশি থাকে, এরকম থাকে আর কি। তারপরে আরো কইছে বা এটার থেকে কমও থাকতে পারে, অম্লবৃষ্টিতে 5.6 থেকে কমই থাকে। তারপরে আরো কিতা কইছে আমাদের দেহ যে দাঁতের কথা কইছে, দাঁতের ক্ষয়ের কথা কইছে, যে অম্ল আমাদের দাঁতে বাড়ি গেলে দাঁতের ক্ষয় হয়ে যায়। তারপর পাচন ক্রিয়ায় অম্ল বেশি উৎপন্ন হয়। চলো লেখাইলে এগুলা। আচ্ছা, প্রথমে লিখি, শর্টকাটে লেখা, হ্যাঁ তুমি তোমার পরীক্ষায় বানায় লিখে দিও যে আমাদের দেহ জীবন ধারণ ক্ষম হয়। পিএইচ কত হইতো যখন পিএইচ লেভেল 7.0 থেকে 7.8 এর মধ্যে থাকে। আমাদের দেহের জীবন ধারণ ক্ষমতা তখন হয় যখন 7.0 থেকে 7.8 এর মধ্যে আপনার পিএইচটা থাকে। আমরা দেহ মানে কি তা অল্প অল্প একটু আমলিকও না, বেশি খারাপও না। আমরা দেহ দেখো না, সাত মধ্যে আসছে না, তো ওইটার লগে পাশাপাশি তো 7.0 থেকে 7.8 এ, তো বেশি আমলিকও না, বেশি খারাপও না। সেকেন্ড আরেকটা হইছে অম্লবৃষ্টি যেটা যে হয়, অ্যাসিড রেইন শুনছো তো? অম্লবৃষ্টি সালফিউরিক অ্যাসিড মিলিয়া যে নাইট্রিক অ্যাসিড মিলিয়া বৃষ্টির লগে হয় অম্লবৃষ্টি। অম্লবৃষ্টি যেটা পিএইচ থাকে, এটার পিএইচ 5.6 থেকে কম থাকে। 5.6 থেকে কম মানে কি আরো বেশি কিরা আসলো, 9 আসলো না, এই জায়গায় 0 আসলো, এই জায়গায় 7 আসলো, এই জায়গায় 14 আসলো। তো 7 থেকে যত বেশি এদিকে যাইব অত বেশি আমলিক হইব। তো 5.6 থেকে আরো কম মানে বেজান আমলিক। এটা এদিকে ওদিকে না খারাপ কি হইতো, তো অম্লবৃষ্টির 5.6 থেকে কম থাকে। 5.6 থেকে যদি কম হয় তো এটা অম্লবৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে যদি পিএইচটা 5.6 থেকে কম থাকে তখন হয়। ঠিক আছে, নেক্সট লিখি, এটা লেখার মতো না, এটা যে আমি তোমাদের এরকম লিখে আসলি কোয়েশ্চেন লিখিয়া পাচনতন্ত্রে পিএইচ, এই যে প্রশ্নের মতো এটা অ্যাকচুয়ালি আমি আনসার লেখায় না, এটা তোমার ইয়ে দিতে পারে, কিতাবে পরীক্ষা টিকাও দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। সেই জায়গায় আমি তোমার অতটা এলাবোরেটলি লেখাই না, পয়েন্ট ওয়াইজ লেখাই দিয়ে। প্রথমে আমি লিখে দিব এই জায়গায় এরকম যে দেখো আমাদের যে অম্ল কি থাকে, আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলী খাদ্য হজম করবার লিগা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যেটা আসলো বা হাইড্রোজেন ক্লোরাইড ওটা উৎপন্ন করে খাদ্যটাকে পাচন করবার লিগে। ওটা উৎপন্ন করিয়া খাদ্য পাচন করে, এটা খাদ্য পাচন করতে সাহায্য করে অম্লটায়। তো কোনো কোনো সময় অজীর্ণতা, তোমার বইয়ে অজীর্ণতা নামের একটা ওয়ার্ড দিছে। অজীর্ণতা মানে কি তা ওই যে বদহজম, আমরা কই না বদহজম হইছে বা গ্যাস ট্যাস ওগুলা হইলে এটা কয় অজীর্ণতা। ওগুলা হইলে মানে কি তা তখন অম্ল বেশি হয়ে যায়, মানে খাদ্য যদি বদহজম হয় তখন বেশি পরিমাণে অম্ল নির্গত হয় এই যে পাকস্থলীর থেকে পাচনতন্ত্রে। আর তখন পেটে জ্বালা শুরু হয় না, পেটে বেদনা, আমরা কই না পেটে বেদনা করে, ওই যে অম্ল বেশি হয়ে যায় তখন। আর ওই অম্লরে তখন কন্ট্রোল করবার লিগিয়া মিল্ক অফ ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা থাকে, ওইটা একটা ক্ষারক, মৃদু ক্ষারক, বহুত পাতলা একটা ক্ষারক থাকে, ওইটা ইউজ করা হয়। ওইটা ইউজ করলে প্রশমন বিক্রিয়া ঘটবো অম্ল আর ক্ষারকের মধ্যে, আর তখন আমরা একটু রিলিফ পাই। ওই যে ইনোকাই কত ধরনের তো আমরা ক্ষারক খাই, সব ক্ষারক থাকে, এগুলা মৃদু ক্ষারক, অ্যান্টাসিড করে এগুলারে, ওগুলা খাইয়া আমরা এটা থেকে পরিত্রাণ পাই। তো সংক্ষেপে আমি তোমার লেখায় দিব, তুমি বইয়ে দেখে দিও বা যে কোনো জায়গায় থাকবো যে পাকস্থলী হজমের জন্য বা পাচনের জন্য
দেখো তুমি কিন্তু লিখিও হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে ব্র্যাকেটে দিও হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা লিখে আমি সংক্ষেপে লিখি HCl উৎপন্ন করে অজীর্ণতায়, ওই যে পেটে বেদনা হইলে অজীর্ণতায় পাকস্থলী অতিরিক্ত অম্ল উৎপন্ন করে। এগুলি অজীর্ণতায় পাকস্থলী অতিরিক্ত অম্ল উৎপন্ন করে, যাহা বা এই জায়গায় অতিরিক্ত উৎপন্ন করে, যা লিখলি যাহা বেদনাদায়ক বা পীড়াদায়ক কিছু একটা, যাহা জ্বালাভাবের, যাহা পেটে জ্বালা ভাব জাগায়। অতিরিক্ত অম্ল উৎপন্ন করার ফলে কি হয়, যেটা পেটে জ্বালা ভাব জাগায়। পরিত্রাণ পাওয়ার লেগিয়া পরিত্রাণ স্বরূপ এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড পড়ছি আগের চ্যাপ্টার আগে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কয় হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ, আচ্ছা ইংলিশে তো বলবো মিল্ক অফ ম্যাগনেসিয়া, কিন্তু তোমার বাংলায় কেন অফ ম্যাগনেসিয়া করে আমি জানি না, কারণ বাংলায় অফ ম্যাগনেসিয়া লেখা আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া। পরিত্রাণ স্বরূপ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড মিল্ক অফ ম্যাগনেসিয়া নামক মৃদু ক্ষার ব্যবহার করা হয় বা গ্রহণ করা হয়। ঠিক আছে, তো আমি এই জায়গায় তো সংক্ষেপে লেখা দিয়েছি, তুমি তোমার পরের দিকে যদি কিছু বই থেকে দেখিয়া বা না লিখতে চাও লিখে দিই। লিখিতে হয় পাকস্থলী পাচনের জন্য HCl উৎপন্ন করে বা অম্ল উৎপন্ন করে, অজীর্ণতায় পাকস্থলী অতিরিক্ত অম্ল উৎপন্ন করে, যাহা পেটে জ্বালাভাব জাগায় বা জ্বালাভাবের অনুভূতি সৃষ্টি করে, যেটা তোমার ভালো লাগে তুমি তোমার পরীক্ষা বানায় দিই। আর পরিত্রাণ স্বরূপ ম্যাগনেসিয়াম অক্সাইড মিল্ক অফ ম্যাগনেসিয়া নামক মৃদু ক্ষার গ্রহণ করা হয়। ঠিক আছে, তো পরের দিকে তো প্রশমন বিক্রিয়া ঘটায়, দেখতে পারো পরের দিকে, যাহা প্রশমন বিক্রিয়া ঘটায় ঘটিয়ে যাহা প্রশমন বিক্রিয়া ঘটিয়ে অতিরিক্ত অম্ল নাশ করে। এগুলা কয় অম্লনাশক বা অ্যান্টাসিড। বুঝা গেছে? পাকস্থলী পাচনের জন্য এগুলো উৎপন্ন করে। ঠিক আছে মুসাইলি, তুললাম। এরপরে আমি দাঁত ক্ষয়ের, অহন লিখি দাঁতের ক্ষয় বা দাঁত ক্ষয়, কিছু পয়েন্ট দিয়া দাঁতের ক্ষয়। তো এই জায়গায় অত বেশি কিছু লেখার নাম, জাস্ট পয়েন্ট ওয়াইজ লেখা দিয়া যে পিএইচ যদি 5.5 থেকে নিচে হয়ে যায়, আমাদের দাঁতে
মুখের পিএইচ যদি 5.5 থেকে নিচে হয় তখন দাঁত ক্ষয় হয়। পিএইচ 5.5 থেকে নিচে হইলে দাঁতের ক্ষয় হয়, এইটাই মেইন জায়গা এটাই। তারপরে তো লিখতে পারো দাঁতের এনামেল দাঁতের যার ফলে লিখলেই আমি যা তীর দিয়ে দিলে দাঁতের এনামেল কিটা দাঁতের এনামেল লগে একটা শক্ত আবরণ আর কি, এটা ঠিক আছে। এটা দাঁতের এনামেল যে কোয়া হয়, এই যে এনামেল যেটা থাকে এটা কি দিয়ে বানানি আমি কই দিই, ক্যালসিয়াম ফসফেট। এই যে এরকম লিখে দিই দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট এটা এরকম লেখে সিএ ক্যালসিয়াম ফসফেট আয়ন কিরকম আছে, ফসফাইট না, ফসফেট থাকলে ফ্যাট থাকলে PO4 আর ফাইট থাকলে PO3 আসলো। ফসফেট আয়নের যোজ্যতা 3 আর ক্যালসিয়াম আয়নের যোজ্যতা 2, তার যোজ্যতা তার কাছে, তার যোজ্যতা তার কাছে, এটা কয় ক্যালসিয়াম ফসফেট। এই যে দাঁতের এনামেল ক্ষয় হতে, এটা লিখলে ফলে দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে, এটা যদি না লেখো কিছু হতো না, কোনো অসুবিধা নেই, তুমি লিখে দিও জাস্ট দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে। যদি পিএইচ 5.5 থেকে কমে যায়, পিএইচ 5.5 থেকে কমে যাওয়া কি তার মানে অম্ল আরো বেশি আম্লিক হয়ে যাওয়া, দাঁতটা ক্ষয় হয়ে থাকে। তারপরে আবার লিখবো আমরা পরিত্রাণ স্বরূপ বা এর জন্য টুথপেস্ট টুথপেস্ট এক প্রকার মৃদু ক্ষার, এটা কি তা করবো অতিরিক্ত যে দাঁতে অম্ল হয়ে যাবো এটা প্রশমিত করে দিব। টুথপেস্ট ব্যবহার করা হয় কমা যাহা দাঁতের অতিরিক্ত অম্ল প্রশমিত করে। বুঝা গেছে তো? পিএইচ 5.5 থেকে হইলে দাঁত ক্ষয় হয়, আর দাঁতের এনামেল ফলে দাঁতের এনামেল এই যে ক্যালসিয়াম ফসফেট, এই যেটা এরকম ক্যালসিয়াম ফসফেট ক্ষয় হতে থাকে, বা ক্যালসিয়াম ফসফেট না, দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে। এর জন্য টুথপেস্ট ব্যবহার করা হয়, যেটা একটা মৃদু ক্ষার, যাহা দাঁতের অতিরিক্ত অম্ল প্রশমিত করে আর আমরা দাঁত ক্ষয় হওয়ার থেকে রোধ করে। ঠিক আছে, নেক্সট আমি তোমার কয়টা কি জিনিস লেখা কইব। তো ওখানে লেখাই কয়টা অ্যাসিডের প্রাকৃতিক উৎসগুলা, মানে অ্যাসিডগুলা প্রাকৃতিক উৎস কি করতে গিয়ে আইসে এগুলা। চলো প্রথমে লিখিলাম কতগুলি অ্যাসিডের। আচ্ছা, তো কতটা অ্যাসিড লিখমু আর এগুলা কই থেকে পাওয়া যায়, এগুলা লেখাই দিই। তো সবার প্রথমে নাম আয়, তোমার বইও দিছে মিথানোয়িক অ্যাসিড,
ও চাইলে আমি এটার সংকেত লাগাইতে পারি, এখন লেখাইতাম না, এরকম লেখাই মিথানিক অ্যাসিড HCOOH লেখাইলে তুমি এখন বুঝতাম। এটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়বো, মিথানোইক অ্যাসিড, তারপরে অ্যাসিডিক অ্যাসিড সব পড়বো, তারপরে প্রোপানোইক অ্যাসিড, তারপরে গ্লুটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড সব পড়বো আমরা এগুলো। এগুলো অত বেশি এখন দিয়ে না, 4 নম্বর চ্যাপ্টারে পড়বো এগুলো কার্বনের ইয়েতে। এখন খালি মিথানোইক অ্যাসিড কই পাওয়া যায় লিখে দিই, পিঁপড়ে। পিঁপড়ে দেখো, আমার যদি বানান যদি ভুল হয় কিছু মাফ করে দিই, অল্প বানান ভুল হইতেই পারে। পিঁপড়াতে পাওয়া যায়। আচ্ছা, 2 নম্বর কইছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক দেখো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগার। প্রথমে কথা মিথানোইক অ্যাসিড, ওই যে আম পিঁপড়ার মধ্যে পিছে দেখছো নি সাদা থাকে যে আম পিঁপড়ার, লাল রঙের আম পিঁপড়া, লাল বা কমলা রঙের, পিছে একটু ফুলিয়া থাকে না সাদা জায়গা, ওই জায়গায় মিথানোইক অ্যাসিড থাকে। একটু জিবা লিয়া দিকেও চুকা চুকা করবো। আর ভিনিগার তো সবাই জানো, ওই যে সবজি না কি থাকবে, আচার উচার বানাইতে মরিচের আচার শুকা হয়ে যায় এখানে, ওই যে ভিনিগার দিয়ে রাখে এর লিগে, এটা লেগে কয় অ্যাসিডিক অ্যাসিড। ওখানে লেখাই সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা আমরা সবসময় খাই, আর কিতাব থাকে লেবু, কমলা, লেবু কমলা এগুলাতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। নাম্বার 4 নেই, নাম্বার 4 হচ্ছে গিয়া এটা কিতা লওয়া যায়, সাইট্রিক অ্যাসিড আছে, অ্যাসিডিক অ্যাসিড আছে, টার্টারিক অ্যাসিড লিখি, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, যা কয় টার্টারিক অ্যাসিড। নাম্বার 5 নিয়ার, নাম্বার 5 নেওয়া যায় অক্সালিক অ্যাসিড লিখি, অক্সালিক অ্যাসিড পাওয়া যায় পালং শাকে, পালং শাক। অক্সালিক অ্যাসিড পরে আরেকটা লই, এটা লওয়া যায় পালং শাকে অক্সালিক অ্যাসিড থাকে, তারপরে অ্যাসকারবিক অ্যাসিড, অ্যাসকারবিক অ্যাসিড থাকে আমলকিতে, এটা বহুত জরুরি। অ্যাসকারবিক অ্যাসিডটা আমরা শরীরের লিগে, অ্যাসকারবিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো আমরা শরীরের লিগে দরকারি আছে। কয় অ্যাসকারবিক অ্যাসিড। এখন দিলাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু আগে পড়েছিলাম কই পাওয়া যায়, আমরা পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। আর লাস্ট নাম্বার 8 লাগাইলে একটা অ্যাসিড যেটা দইয়ের মধ্যে পাওয়া যায়, দইয়ের মধ্যে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, তো আমি তোমার মনে রাখার একটা উপায় কই দিই, ল্যাকটিক যে দুধ যে এটা ল্যাকটো হয়, শুনছো না, ল্যাকটোজেন, ল্যাকটোজেন দুধের বাইরের দেশে ল্যাকটো হয় আর কি, তো দুধ থেকে দই হয়, এর লিগে ল্যাকটিক অ্যাসিড মনে রাখছি। এটা ল্যাকটিক অ্যাসিড দইয়ে পাওয়া যায়। ঠিক আছে, মিথানোইক অ্যাসিড পিঁপড়াতে, মিথানোইক অ্যাসিড, মিথানোইক এটা পিঁপড়াতে মিথানোইক অ্যাসিড থাকে, অ্যাসিডিক অ্যাসিড ভিনিগারে, সাইট্রিক অ্যাসিড লেবু বা কমলাতে, টার্টারিক অ্যাসিড তেঁতুলে, অক্সালিক অ্যাসিড পালং শাকে,
অ্যাসকার্বিক অ্যাসিড আমলকিতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে, আর ল্যাকটিক অ্যাসিড দইয়েতে। নোট করাইলে কইলাম পরীক্ষা যাইতে পারে যে এটার প্রাকৃতিক উৎস কি, বা কইতে পারে তোমার দুই ধরনের প্রশ্ন কইতে পারে যে মিথানোইক অ্যাসিডের প্রাকৃতিক উৎস কি, আর নিলে এরকম কইতে পারে যে পিঁপড়াতে কি প্রকারের অ্যাসিড পাওয়া যায়, বা কইতে পারে টার্টারিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস কি, বা কইতে পারে যে তেঁতুলের তেঁতুলে কি প্রকারের অম্ল পাওয়া যায় বা কি প্রকারের অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, তুলে নিছ? এখন করাই প্রশ্নাবলী। তো চলো শুরু করি প্রশ্নাবলী। শুরু করার আগে কই দেই পেজ নাম্বার। আমারটা তো পুরানা বই, এটার মধ্যে 28 নাম্বার পেজ। তুমি বই লিয়া আই যাও আর খাতা লইলে লই লাও। তো আমি করতে যাই প্রথম প্রশ্নটা কই দেই। প্রশ্নাবলী এগুলো তুমি প্রথমে নিজে ট্রাই করো, নিজে ট্রাই করে যদি হয় তারপরে দেখো আমার, না হইলে আবার ট্রাই করি আর দেখো আমারটা, কিন্তু প্রথমে নিজে ট্রাই করো। পরীক্ষার সময় আমি ধরি না দেখাই দিব। নাম্বার 1 কোয়েশ্চেনটা করি। কইছে তোমার কাছে দুটো দ্রবণ আছে, একটা লেগে এ আর একটা বি। এ দ্রবণের পিএইচ হচ্ছে 6 আর বি দ্রবণের পিএইচ হচ্ছে 8। তো কইছে আপনার কাছে দুটো দ্রবণ আছে, একটা এ দ্রবণের পিএইচ লেগে 6 আর বি দ্রবণের পিএইচ লেগে একটা পিএইচ, হ্যাঁ, বি দ্রবণের পিএইচ লেগে কইছে 8। ঠিক আছে, আমরা তো বুঝে নিলাম তার কথা। কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি? তারপরে কইছে এই দুটো কোনটি আম্লিক এবং কোনটি ক্ষারকীয়। তো দেখো আমি তোমার বুঝাইছিলাম না, স্কেল দিয়ে পিএইচ স্কেলে মিডলে 7 থাকে, এই জায়গায় 14 থাকে, এই জায়গায় 0 থাকে। এদিকে গেলে আম্লিক, এদিকে গেলে ক্ষারকীয়। বুঝাইছিলাম? এদিকে যত বেশি আইব এটার মধ্যে আম্লিক, এদিকে গেলে আম্লিক হবে, এদিকে গেলে অত বেশি ক্ষারকীয় হইব। যত বেশি ওদিকে যাইব তত ক্ষারকীয় ভাব আরো বাড়তে থাকবো, আর যত বেশি এদিকে আইব ওদিকে আম্লিক ভাব আরো বেশি বাড়তে থাকবে, এরকম করিয়া। দেখো কইছে একটা 6 আর একটা 8। একটা 6 মানে কিটা, এই কোন জায়গায়, এই জায়গায়, আর বি 8 এই জায়গায়, বি জায়গায়। তো স্পষ্ট তো বুঝাই যায় 7 এর এদিকে আছে তো আম্লিক কি হইব, আর বি এদিকে আছে মানে ক্ষারকীয় হইব। আম্লিক যেটা বেশি থাকবে ওইটার কিটা H প্লাস, অম্ল কিটা দেয় জলে H প্লাস আয়ন দেয় না নি? তো কোনটার হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি? তো এর প্রথম উত্তর তো হয়ে গেল সোজা আনসার। ঠিক আছে, লিখলি এরকম লাগবে যে এ দ্রবণের হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি। এই যেটা দ্রবণ এটার হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি। বুঝা গেছে? না বুঝা থাকলে আবার ব্যাক করিয়া দেখিলাম কেমন করেছি। তারপরে কইছে এই দুটির মধ্যে কোনটি আম্লিক কোনটি ক্ষারকীয়। তো একটা হলো 6 মানে 7 এদিকে, একটা 6 7 এদিকে, আর একটা 8 7 এদিকে। 7 তো মিডলে, এদিকে হইলে আম্লিক আর এদিকে হইলে ক্ষারকীয়। একটা হইলো গিয়া এই কত, এ হইলো গিয়া কত হইব, এ তো 6 দিছে মানে কত, এ আম্লিক আর বি ক্ষারকীয়। বুঝে আসতো না? বুঝা যায় না সেগুলো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দ্রবণের প্রকৃতির উপর, কোন একটা দ্রবণের যেটা প্রকৃতি থাকবে ওইটার উপরে হাইড্রোজেন আয়নের গাঢ়তা কিভাবে প্রভাব ফেলে, কি মানে প্রভাব কি এটার? কোন দ্রবণের যে প্রকৃতির উপর হাইড্রোজেন আয়নের কিটা প্রভাব কিটা। মনে করলে একটা দ্রবণ আছে, এটার উপরে হাইড্রোজেন আয়নের কিটা প্রভাব হইব। মনে করলে এরকম একটা দ্রবণ এই জায়গায়, তো এটার মধ্যে হাইড্রোজেন আয়নে কি প্রভাব করতে পারে? আমরা হাইড্রোজেন আয়ন কোন সময় বার হয়? যখন জলের মধ্যে অম্ল দিই। অম্ল মানে কিটা হাইড্রোজেন আয়ন দেয়। তখন দেখো যত বেশি অম্ল এটার মধ্যে বেশি থাকবো, অম্ল যত বেশি থাকবো এটার মধ্যে
এটার মধ্যে হাইড্রোজেন আয়ন বেশি থাকবো না এটা। হাইড্রোজেন আয়ন যদি বেশি হয় তত বেশি আম্লিক, আর হাইড্রোজেন আয়ন যদি কম হয় তত কম আম্লিক। সোজা উত্তর। তো কিতা বলছে কোনো দ্রবণের প্রকৃতির উপর, তো সোজা জিনিস। নম্বর 2 आंसर লিখমু দ্রবণে হাইড্রোজেন আয়নের গাঢ়তা বেশি হলে তা বেশি আম্লিক। ও হাইড্রোজেন আয়নের গাঢ়তা কম হলে তা কম আম্লিক। সোজা জিনিস, আর কি তা পড়াইতাম। হাইড্রোজেন আয়ন বেশি হইলে বেশি আম্লিক, হাইড্রোজেন আয়ন কম থাকলে কম আম্লিক। ঠিক আছে, চলো নম্বর 3 দেখি। নম্বর 3 তে কইছে ক্ষারকীয় দ্রবণেও কি, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কইছে ক্ষারকীয় দ্রবণেও কি H+ আয়ন থাকে, আর যদি থাকে তো কইছে এই দ্রবণগুলো কেন ক্ষারকীয়। ভালো কোশ্চেন করছে, এর আগে এগুলো মিশাইলে আমি উপরে বালাটিকে লিখুন। নম্বর 3, ক্ষারকীয় দ্রবণেও কি তা H+ থাকেনি। কোশ্চেন করো নিজেরে, ক্ষারকীয় দ্রবণে কি থাকবো, থাকবো অবভিয়াসলি, দেয় না। আচ্ছা এটা দেয় না করার কাম নেই, থাকে তো। হাইড্রোজেন ক্ষারকীয় দ্রবণেও H+ আয়ন দেয়, অবভিয়াসলি দেয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় কিটা, H+ আয়ন যেটা দেয় না এটা OH- আয়ন থেকে বেজান কম, আপেক্ষিকভাবে বা তুলনামূলকভাবে যেটাই তুমি কও, এটার থেকে বেজান কম থাকে থাকে এর লিগে আমরা বুঝতে পারি না এটা। এর লিগে এটা OH- আয়নই বেশি। তুমি দেখিলাম না, একটা বড় সাগর ধরিলাম আছে, সাগরের জল কি লবণাক্ত, এই জায়গায় যদি অল্প একটু চিনি দাও এটা লবণ ভাব কমে যাব। এরকমই সাগরের জলে H+ আয়ন অল্প, এর লিগে এটা পুরা ক্ষারকীয় বোঝায়। তাই চলো এটার ভাষায় লিখিলি আমরা। মেইন জিনিস এটাই যে এটার অপেক্ষা এটা অনেক কম। তো লিখে দিমু, কইছে ক্ষারকীয় দ্রবণে কি H+ আয়ন থাকে, তো লিখমু ক্ষারকীয় দ্রবণেও H+ আয়ন বর্তমান বা থাকে, যা তুমি লেখো। এতটুকু তো লিখে নিলাম, এটা প্রথমে তুমি লিখিয়া তুমি তোমার উত্তর ক্লিয়ারিফাই করে নিলে যে হ্যাঁ থাকে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় পরে লিখুন, কিন্তু একটা শব্দ আছে, কিন্তু এই আয়ন আর লেখবার কাম নেই। হাইড্রোজেন আয়নের পরিমাণ দ্রবণে থাকা OH- আয়নের মাইনাস OH- থেকে আয়ন থেকে বা OH- থেকে আপেক্ষিক বা অপেক্ষাকৃতভাবে কম, এরকম লিখে লিখব, থেকে অপেক্ষাকৃত
ভাবে কম। দেখো এই জায়গায় এই ওয়ার্ডটার বহুত ইম্পর্টেন্ট আছে। কইছে হ্যাঁ প্রথমে তো কইছি ঠিক আছে হাইড্রোজেন আয়ন থাকে ঠিক আছে, কিন্তু কইছে আমরা হাইড্রোজেন আয়নের যেটা পরিমাণ দ্রবণে এটা OH মাইনাস থেকে অপেক্ষাকৃতভাবে কম। অপেক্ষাকৃত মানে কিটা, মানে তুলনামূলকভাবে, এটার তুলনা এটা বহুত কম। অপেক্ষাকৃত ওয়ার্ডটা তোমার সাথে তুকাইব, এটা ওই জিনিসটা লেখছেনি। তুমি যদি লেখো ঠিক আছে যে H প্লাস আয়নের পরিমাণ দ্রবণে থাকা OH প্লাস আয়ন থেকে এরকম লিখতে পারো যে অনেক কম, কিন্তু এটারে অপেক্ষাকৃতভাবে যদি লিখিলাম মানে রিলেটিভ কয়, এটারে ইংলিশে কয় রিলেটিভলি। অপেক্ষাকৃতভাবে যদি কো তো মার্ক পুরা সারি করবে না, পুরা কারেক্ট আছে। বা তোমার এটা যদি না লেখো এই ওয়ার্ডটা, তো তোমার হাফ মার্ক কাটা দিতে পারে, কোনো অসুবিধা নেই। খালি কম লিখলে কোনো অসুবিধা হতো না। তো এই জায়গায় যে এই দ্রবণগুলো কেন থাকে এই তো এই জন্য দ্রবণগুলি ক্ষারকীয়। তুমি যদি লিখতে চাও তো লিখতে পারো এই যে OH মাইনাস বা OH মাইনাস আয়নের গাঢ়তা বেশি থাকায় দ্রবণগুলি ক্ষারকীয়। আমি আর লিখছি না, আমি লিখে দিচ্ছি জাস্ট এই জন্য দ্রবণগুলি ক্ষারকীয়। বুঝা যায় তো? বুঝা গেছে তো? 4 নম্বর কোয়েশ্চেন আর কিছু লেখানোর কিছু নাই, তবু কই দেখি তা কইছে। কইছে মাটির অবস্থা কি হলে একজন কৃষক তার জমিতে পুরা চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, কইছিলাম একদিন, শীতলিত চুন বা স্লেট লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা চক ক্যালসিয়াম কার্বনেট। এই যে পুরা চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে শীতলিত চুন, অথবা চক মানে কিটা ক্যালসিয়াম কার্বনেট, এগুলা জিনিস মেশাইব। এই যে এইগুলা জিনিস 4 নম্বর লিখিলে আমি খালি কিছু না, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই যে কিতাব এটা পুরা চুন, তারপরে COH টুয়াইস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, এই যে এইগুলা জিনিস যে এগুলা সব কিতাব, এগুলা সব ক্ষার না। তো কইছে আমরা একজন কৃষকের তার জমিতে এগুলা ক্ষার মিশাইব কেনে কেনে মিশাইতো এগুলা? ক্ষারের কাজ কিতা, ক্ষারে কিতা করে অম্ল যদি বেশি হয়ে যায় এটার প্রশমিত করে না। তো এর মানে কিতা, কৃষকের কিতা কেনে মিশাইছে, তার জমিতে অম্ল বেশি হয়ে গেছে মানে তার জমিটা আম্লিক বেশি হয়ে গেছে, এর লিগে এগুলা মিলাইয়া প্রশমিত করতে চায় এই জমিতে। তো তুমি আনসার লিখতে পারো, যেহেতু লেখায় দেয়া কম নেই আমি আর লেখা নেই, এগুলো অ্যাকচুয়ালি তো এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে দিতেও না প্রথম কথা, আর যদিও দিলে তুমি পারবাই লিখতে। এই যে কুয়েজ দিয়ে যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো সবগুলো ক্ষারের উদাহরণ। যেহেতু ক্ষার অম্লকে প্রশমিত করে, তাই কৃষকের জমিটি হয়তোবা আম্লিক হয়ে গেছে বা এরকম লিখে কৃষকের জমিটি আম্লিক হওয়ার কারণে এইসবের ব্যবহার হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তো আজকের ক্লাস এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে বহুত ভালো একটা ক্লাস হইব, আর নেক্সট ক্লাসে আমরা সব শেষও করে দিব। ওই ক্লাসে আমি তোমারে অম্ল বা অম্ল না লবণতিকিয়া মানে সাধারণ লবণ থেকে বিভিন্ন ধরনের যৌগ এগুলা কেমনে বনে এটা দেখাইব। ঠিক আছে, আইয়া।